শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24 এর নিয়মিত এই আয়োজনে আমরা বৃহত্তর চট্টগ্রামের সমসাময়িক নানা বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আজ আমরা আমাদের এই অনুষ্ঠানে আমাদের মুখোমুখি হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব সিডিএ চট্টগ্রাম পরিকল্পিত নগর করার ক্ষেত্রে কিংবা নানা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সিডি আসলে কি করছে, সিডি এর বর্তমান অবস্থান কি, আমরা সার্বিক বিষয়ে তার সাথে আমরা আলোচনা করব। স্বাগত আপনাকে প্রকৌশলী বেলায়েত হোসেন। আমরা শুরুতে যেতে চাই যে আপনি এই দায়িত্ব নেওয়ার পরে সিডিএকে নিয়ে নানা ধরনের কথা আছে যে তারা মেগা প্রকল্পগুলো আসলে ঠিক সময়ে বাস্তবায়ন করতে পারে না, নানা সীমাবদ্ধতা। এর মধ্যে এসে আসলে সিডিএকে কি অবস্থায় পেলেন? ধন্যবাদ আপনাকে। আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে দায়িত্বভার গ্রহণের পর আমি চলমান যে প্রকল্প, মেগা প্রকল্পগুলা দ্রুত বাস্তবায়ন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যেই প্রধান কাজ মাস্টার পরিকল্পনার মাধ্যমে এই নগরকে সবুজ নান্দনিক করা, সেই বিষয়ে অতীতের যে কর্মকাণ্ড অপরিকল্পিত নগরায়ন, সেখান থেকে এই নগরকে সবুজ নান্দনিক করার জন্য আমি আমার যে জনবল তাদের সাথে আলাপ আলোচনা করে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী কিছু সিদ্ধান্ত গ্রহণ করি। আপনি জানেন ইতিমধ্যে এই কর্মকাণ্ড যখন আমরা আরম্ভ করেছিলাম, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে ৪৬ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বেশি বৃষ্টিপাতের রেকর্ড এই চট্টগ্রামে হয়েছে। একদিনে ৪১২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। যেহেতু জলবদ্ধতার একটা প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয়, কাজে সেখানে অবশ্যই আমাদের উপর জলবদ্ধতার বিষয়টি যখনই আসে আমাদের দিকে কিন্তু তীর আমাদের দিকে আসে। মূলত আমরা কিন্তু জলাবদ্ধতার কাজ করি না, অর্থাৎ নালা নর্দমা, খাল সংস্কার, এগুলা সিটি কর্পোরেশনের কাজ। কিন্তু বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে সেই কাজগুলা সিটি কর্পোরেশনকে না দিয়ে সেটা উন্নয়ন কর্তৃপক্ষকে দেওয়া হয়। আমাদের সেই জাতীয় জনবল না থাকার কারণে আমরা এই কাজটি ৩৬ সেনাবাহিনী ৩৬ ব্রিগেড, যেটা ইঞ্জিনিয়ারিং কোর, ব্রিগেডিয়ার শামসের নেতৃত্বে তাদের কাছে আমরা হস্তান্তর করি। সেখানে মাত্র ৩৬টি খাল, এই ৩৬টি খালে ৩০টা খাল সম্পূর্ণরূপে সংস্কার করা হয়েছে। খালের সাথে রিটার্নিং ওয়াল করা হয়েছে, কালভার্ট করা হয়েছে, তারপরে আপনার রেগুলেটর করা হয়েছে। ৫টি খাল ৯৮% শেষ হয়েছে। শুধু একটি খাল, হিজরা খাল, যেটা এর আগেও একবার বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা হয়েছে, আপনি জানেন, প্রবর্তকের মোড় থেকে মেডিকেলের সামনে এবং কাতালগঞ্জ, তারপরে আপনার কাফাসগোলা, এই এরিয়া বড় ধরনের জলাবদ্ধতা হয়েছে। তো এই কারণে আমি নগরবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী যে অবশ্যই আমরা আরও একটু যত্নবান হলে হয়তো জলাবদ্ধতা থেকে নগরবাসীকে একটু স্বস্তি দিতে পারতাম। এই প্রকল্পের কথা যেহেতু তুললেন, এই প্রকল্পটা আপনি বললেন যে অনেকগুলো কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা যদি খুব কনক্রিট আমি জানতে চাই আপনার কাছে যে তাহলে মানুষ, এই নগরবাসী আসলে এই প্রকল্পের সুফল পুরোপুরি কখন থেকে পেতে পারবে? আপনাকে আমি, যেহেতু আমি টেকনিক্যাল লোক, আমি বাস্তব ভিত্তিক কথা বলতে চাই। ৪০ বছরের উপরে এই শহরে আমার পথ চলা। আমি মহসিন কলেজের, যখন ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ এবং হাজী মোহাম্মদ মহসিন কলেজ জয়েন্ট হয়, তখন আমি মহসিন কলেজের ছাত্র। তো কাজেই এই শহরের অলিতে গলিতে রাজনৈতিক কারণে কখনো আমরা সরকারি দল, কখনো বিরোধী দল,
প্রত্যেকটা অলিগলিতে আমার বিচরণ। আপনি দেখেন এই শহরে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নাই বললেই চলে। আপনার বৃষ্টির পানি যখন আর পড়বে, ছাদ থেকে পানি, রাস্তা থেকে পানি ড্রেনে যাবে, ড্রেন থেকে খালে যাবে, খাল থেকে সেটা নদীতে যাবে। ড্রেনেজ ব্যবস্থা বিগত সরকারের আমলে ড্রেনের উপরে আরসিসি ছাদ করে ড্রেনকে ব্লক করে দেওয়া হয়েছে। অধিকন্ত আমাদের বাংলাদেশের লোক, বিশেষ করে চট্টগ্রামের লোক, তারা সচেতন নয়। তারা আমাদের প্রতিদিনের ব্যবহৃত বর্জ্য এগুলা ড্রেনে ফেলে, এগুলা খালে ফেলে, যার কারণে সেখানে ড্রেনগুলা বদ্ধ হয়ে যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে না। এখন 36টা খাল কিন্তু আমরা যেগুলো বাস্তবায়ন করেছি, একটি খাল সিটি কর্পোরেশন করেছে, এর বাইরেও আরো অনেকগুলা খাল আছে, 100-র উপরে খাল এই চট্টগ্রাম শহরে আছে। সকল খালগুলা সংস্কার করতে হবে। এবং আপনি জানেন যে 39টা রেগুলেটর আছে, আমাদের সুইচ গেট আছে কিছু, বাকিগুলা রেগুলেটর। যখন জোয়ার থাকে তখন কিন্তু নদীর পানি খালে ঢুকতে পারে না, দরজার মাধ্যমে এটা ব্লক করে দেওয়া হয়। কিন্তু জোয়ারের পানি এবং খালের পানি যদি সমান হয় তখন আমরা পাম্পের মাধ্যমে পানি নদীতে ফেলাই। কাজে এটা আধুনিক কিন্তু রেগুলেটর এগুলা। এবারে যখন জলাবদ্ধতা হলো তখন আমি সেনাবাহিনীর সাথে বসে ব্রিগেডিয়ার শামস এবং তার বাহিনীকে এই রেগুলেটরগুলা টেক আপ করার জন্য নির্দেশ দিই যে আপনারা এগুলা টেক আপ করেন এবং সবগুলাকে সতেজ করে যাতে খালের পানি নদীতে পড়ে পাম্পের মাধ্যমে ফালানো যায় সেই ব্যবস্থাটি করেন। যার কারণে কিন্তু খালে এবার স্রোত ছিল, কিন্তু ড্রেন থেকে পানি কম নামার কারণে জলাবদ্ধতা কিছু কিছু জায়গা হয়েছে। আর যেখানে খাল কিন্তু সংস্কার ছিল, ড্রেন থেকে পানি আসছিল, সেখানে কিন্তু আধা ঘন্টার ভিতরে পানি নেমে গেছে। তো আপনি যে কথা বলেছেন, এর ভিতরে সিটি কর্পোরেশন কিন্তু বাকি খালগুলোর একটা প্রকল্প তারা সাবমিট করেছে মন্ত্রণালয়ে। এই খালগুলো যদি শুষ্ক মৌসুমে তারা সংস্কার করতে পারে তাহলে আমার মনে হয় আগামী বছর আমরা একটা ভালো সফলতা পাবো, যদি আমরা ড্রেনেজ ব্যবস্থাকে ভালো করি। আচ্ছা, আমরা জলাবদ্ধতা প্রকল্প জানলাম আপনার কাছ থেকে। আমি যদি বলি, যেহেতু আপনি সিডি এর চেয়ারম্যান বা সিডি এর দায়িত্ব নিয়েছেন গত মাসে, সার্বিকভাবে যদি বলি, অনেকদিন ধরে আলোচনা যে সিডি আসলে মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আসলে ঠিক সময়ে তারা কাজ শেষ করতে পারে না, বা তাদের সক্ষমতা নিয়ে মানুষের এক ধরনের প্রশ্ন আসে। আসলে মানে আপনার পর্যবেক্ষণ কি বলে? আমি দৃঢ়তার সহিত আপনাকে বলতে পারি যে আপনার একটা মেগা প্রকল্পে অনেকগুলো বিষয় কাজ করে। এখানে জমি অধিগ্রহণ সবচেয়ে বড় একটা অন্তরায়। আপনি দেখেন আমাদের এলিভেটেড এক্সপ্রেস, সেটা কিন্তু স্টার্টিং পয়েন্ট ছিল জিওসির মোড় থেকে। রাজনৈতিক কারণে একটা বিশেষ ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য, তার হোটেলকে রক্ষা করার জন্য সেখান থেকে এটা সরিয়ে আপনার ইস্পাহানির মুখ থেকে করা হয়। ইস্পাহানির মুখ থেকে আপনি একটা বিশেষ শ্রেণী ওইখানে ওই রোড ব্যবহার করবে এবং তারা যাইয়া বিমানবন্দরে যাইয়া নামবে। প্রতিমধ্যে কিন্তু উঠার কোনো ব্যবস্থা ছিল না। আমরা কিন্তু এখন 9টা র্যাম্প 9 জায়গা থেকে উঠা নামার একটা ব্যবস্থা করেছি। আপনাকে যে কথা আমি বলতে চাই যে অধিগ্রহণটা এত বড় অন্তরায়। আগ্রাবাদ আপনার ঠিক কাছে বনানী কমপ্লেক্সের সামনে আমরা একটা র্যাম্পের কাজ আরম্ভ করেছি, যেটা ইতিমধ্যে ফাইলিং, অনেকগুলো ফাইলের কাজ আমরা শেষ করেছি। সেখানে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি এই কাজ আরম্ভ করেছি। আমি সেখানে যে সকল অফিসগুলো আছে, রেডিও বাংলাদেশ, আপনার জীবন বীমা কর্পোরেশন, আপনার যমুনা, আপনার মুর্শিদ খানের জায়গা, আমাদের রেলের কিছু জায়গা, সবাই বলে যে আপনারা কাগজ নিয়ে আসেন, অর্ডার নিয়ে আসেন। বাংলাদেশে আপনার টেবিল টু টেবিল পাস করে একটা অর্ডার নিয়ে আসাটা একটা কঠিন কাজ। তো আমরা দাঁড়িয়ে থাকি করেছি, আমরা বলেছি আমাদের কাছে টাকা রেডি আছে, আমরা তোমাদের 6 ফুট জায়গা নেব, তার বাইরে আমরা বাউন্ডারি আবার নতুন করে করে দেব, গেট করে দেব এবং ক্ষতিপূরণ আমরা দিয়ে দেব, আমাদেরকে জায়গাটা দাও।
যমুনা প্রথম রাজি ছিল না, পরে রাজি হয়েছে। জীবন বীমা একই অবস্থা, তাদের পুরাতন ভবন ফাইলিং করতে কোনো ভবন ভেঙে যায় কিনা। আমরা বলেছি বর্তমানে আধুনিক যে প্রযুক্তি, কিছু হবে না, ইনশাল্লাহ কিছু হয়নি। কালকে আমরা রেডিওটা আমরা ভেঙেছি, আপনি জানেন এটা সংরক্ষিত এলাকা, এটার কিছু অনুমতি আনতে অনেক সময় লাগে। আমরা জনস্বার্থে ঝুঁকি নিয়ে কাজটি আরম্ভ করেছি। আজকে অনেক আপনাদের টিভি চ্যানেলও বলেছে যে সিডিএ এলিভেটেড এক্সপ্রেসের জন্য ওদের ওয়াল ভেঙে ফেলেছে। আমরা কিন্তু আবার প্রোটেক্টিভ ব্যবস্থা করে দিয়েছি, আপাতত টিন দিয়ে আমরা বাউন্ডারি ওয়াল করে ফেলবো। এই যে অন্তরায়, এক একটা ভবন, এক একটা বিল্ডিং, যখন আমরা অ্যালো সেকশনকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য বলি, আমরা যে এস্টিমেট করে টাকাটা দিই, তারা সেখানে অনেক ধরনের ভেরিয়েশন করে এই ভবনের মূল্য বৃদ্ধি করে এগুলো আমাদেরকে জায়গা বুঝে দিতে একটা লম্বা সময় চলে যায়, যার কারণে প্রকল্পে বারবার মেয়াদ বৃদ্ধি করতে হয়। এখানে কিন্তু কনস্ট্রাকশনের ওয়ার্কের জন্য ডিলে হচ্ছে না, অন্তরায় হচ্ছে অধিগ্রহণের জন্য। তো কাজেই অধিগ্রহণের যে জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, এটা একটা কঠিন কাজ। আপনি নিজেও যদি ডিসি অফিসে অ্যালো সেকশনে যান, আপনি বিরক্ত হয়ে যাবেন। টেবিল টু টেবিল কানুনগো সুপারভাইজার সার্ভেয়ার, তারা এত কষ্ট দেয়, মানসিক কষ্ট দেয়, যার কারণে আমাদের সময় একটু বেশি লেগে যায়। বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলছিলাম বা সিডিএর সক্ষমতা নিয়ে কথা বলছিলাম, কিন্তু সিডিএর একটা বড় কাজ ছিল হচ্ছে এই নগরের আবাসনের ব্যবস্থা করা। এবং আমরা যেটা দেখি যে 2007-08-এর পরে এই শহরে আর কোনো ধরনের আবাসন প্রকল্প গড়ে ওঠেনি। এইটা আসলে আপনার কি মনে হয়, আসলে কেন হয়নি? এক, দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা কি চিন্তা করছেন আপনি নতুন দায়িত্ব নেওয়ার পরে? আপনাকে আবারও ধন্যবাদ জানাইতে হয় যে আমাদের যে মূল কাজ, আপনি সেই মূল কাজের উপর আমাকে প্রশ্ন করেছেন। আমরা মাস্টার প্ল্যান করতেছি, আমরা উন্নয়ন কর্তৃপক্ষের পরিধি অনেক ব্যাপকতা আসবে, আরও নতুন নতুন উপজেলাকে আমরা সম্পৃক্ত করছি। আমাদের 2007-এর পরে নতুন করে কোনো আবাসন প্রকল্প আমরা হাতে নিই নাই। 2007-এর আগেই আমাদের যে প্রকল্পগুলো, তার মধ্যে আপনি জানেন সলিমপুর, অনন্যা, কল্পলোক এবং কর্ণফুলী। কল্পলোকে যদিও যারা বাড়িঘর করেছে, সেখানে অপরিকল্পিত হয়েছে অনেকগুলা, ডিজাইন তারা এনশিওর করে নাই। কর্ণফুলীতে কিন্তু যেহেতু পানির লাইন নাই, যার কারণে সেখানে নাগরিকেরা ভবন করে নাই। সলিমপুরও একই অবস্থা, মুখ থুবড়ে পড়ে আছে। অনন্যাতে আপনি অবাক হয়ে যাবেন, সেখানে 80 ফুট নিচ থেকে যদি ফাইলিং করে ভবন করতে হয়, তাহলে একটা লোকের আর্থিক একটা সীমাবদ্ধতা থাকে, যে কারণে সেখানেও ভবন হয় নাই। আমি যোগদানের পর আমি সলিমপুরের আবাসনে যারা প্লট গইটা, তাদের সাথে বৈঠক করেছি, আমি স্পটে গিয়েছি, আমি অনন্যার যারা মালিক তাদের সাথে বৈঠক করেছি, আমি কর্ণফুলীর এদের সাথে বৈঠক করেছি, এবং সেখানে ওয়াসার এমডির সাথে আলোচনা করে পানির ব্যবস্থা করেছি। আমরা আশা করি খুব কম সময়ে 3টে আবাসনের সমস্যা আমরা সমাধান করতে পারবো। তবে আমরা ইয়ের সাথে, অনন্যার সাথে আমাদের ক্লোজ ডোরে বৈঠক হবে। সেখানে আমাদের পরিকল্পনা হলো, যদি 3 কাঠা 4 কাঠার প্লট গ্রহীতারা যদি ভবন করতে রাজি না হয়, যেহেতু কস্টিং প্রাইস বেশি, সেখানে 3-4 জনকে আমরা অ্যাকোমোডেট করে এটা 20 তলা 25 তলার ভবন যদি আমরা করি, তাহলে তাদের কস্টিংটা হয়তো এটা নিয়ন্ত্রণে আসবে। সেই পরিকল্পনা আমাদের আছে। আমি আজকে এখানে আমাদের যে মার্কেট সলখোলা এসি মার্কেটে গিয়েছিলাম, এবং সেখানে এটা আমরা আশা করি আগামী 2-3 মাসের ভিতরে সে মার্কেট আরম্ভ করব। নিউ মার্কেটের বি ব্লকে, আপনি যেহেতু নিউ মার্কেটে যাওয়া আসা হয়, বি ব্লকে বিশাল এক মার্কেট করেছে, কিন্তু ভুল ড্রয়িং ডিজাইনের কারণে সেখানে প্রত্যেকটা ফ্লোরে পানি উঠে। আমরা সেটার জন্য আমাদের সচিবকে কনভেনার করে একটা কমিটি করে দিয়েছি। 10 কর্মদিবসের ভিতরে তারা একটা রিপোর্ট দিবে, এবং নিউ মার্কেটকে আমরা আধুনিক করে সেন্ট্রাল এসি করে আমরা এটার যে কলবর ইতিহাস ঐতিহ্যের মার্কেট, সেটার জন্য আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি।
আপনি যে কথা বলেছেন বিগত সরকারের আমলে প্রায় 29,700 আমরা এই পাবলিককে আমরা ডিজাইন সরবরাহ করেছি, তারা ভবন করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, 99% লোক যে ড্রয়িং ডিজাইন তারা মানে নাই, তারা ডেভিয়েশন করেছে। এবং আমরা যে আবাসন প্রকল্পে তখনকার ক্ষমতাসীন দলের অনেক নেতা তারা বিভিন্নভাবে সেখান থেকে প্লটের সুবিধা নিয়েছে। যদিও প্রচলিত আইনে আছে একটার বেশি আপনি প্লট পাবেন না, ঢাকাতে থাকলে চিটাং পাবেন না, বাট তারা কিভাবে নিয়েছে সেটা আমরা দেখব। আমি খুব বেশি সময় পাই নাই যেহেতু জলাবদ্ধতার কারণে, তবে আমি দেখেছি যে যানজট কী কারণে হয় এটা নির্ধারণ করেছি। যেখানে হাসপাতালগুলো আছে সেই আপনার জিউসির মোড় থেকে আপনি প্রবর্তকের মোড় মেডিকেলের সামনে হয়ে কাঁঠালগঞ্জ হয়ে আপনার মির্জাফুল পর্যন্ত এই এলাকায় আপনি 4টা থেকে রাতের 10টায় এখানে অসহনীয় যানজট। কারণ সিম্পল, আপনি রুগী হিসাবে যাবেন, আপনার গাড়ি রাখার জন্য তারা পার্কিং রাখে নাই। আমরা আপনাদের সব মিডিয়াকে অনুরোধ করব, আমরা এই শহরের 70-80 লক্ষ লোকের প্রতি অনুরোধ থাকবে, এবং যারা এই বেসরকারি হাসপাতালের মালিক আপনারা দয়া করে আপনারা রুগীদের গাড়ি রাখার জন্য যে পার্কিংয়ের ব্যবস্থা, যেটা আপনাদেরকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে ডিজাইনটা দিয়েছে সেই ডিজাইন মোতাবেক আপনারা করেন, তাহলে আমার মনে হয় এখানে যানজট কমবে। একইভাবে সট্টসই রোডে একটা গ্রামার স্কুল, যেখানে সত্য হলো গাড়ি থাকতে হবে, তো গাড়ি থাকতে হবে কিন্তু গাড়ি রাখার জায়গা আপনাদের নাই, পার্কিং তো লাগবে, পার্কিং তো লাগবে। তাহলে এই যে অসহনীয় যানজট আইডিয়াল স্কুলের সামনে, এগুলো আমার মনে হয় এগুলো মানুষ সৃষ্ট, এগুলো সমাধান করা যায়। তো আমি মনে করি যেহেতু আমরা সকল সেবা প্রতিষ্ঠানে এক হয়েছি, মেয়র সাহেব ডাক্তার শাহাদাত হোসেন তিনি আছেন, আমি আছি, ওয়াসার এমডি আছে, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, ডিআইজি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার, আপনার কর্ণফুলী গ্যাসের এমডি, সবাই কিন্তু আমরা একসাথে নিয়েছি। আমাদের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী স্বাধীনতার পরে আমরা এই একটা সুযোগ পেয়েছি। স্বাধীনতার পরে চট্টগ্রাম কিন্তু বিশাল এটা একটা অর্জন যে অর্থ পরিকল্পনা মন্ত্রী চট্টগ্রাম থেকে। এই ক্ষেত্রে এই যে আপনি যেটা বলছিলেন যে বিগত সরকারের আমলে প্রায় 29,000 ভবন নকশা অনুমোদন দেওয়া হয়েছে, তার মধ্যে বেশিরভাগই ভায়োলেট করেছে তাদের নকশা। এই জায়গায় আপনারা আসলে কি করছেন? এই জায়গায় আমরা যেসব ভবনগুলা করা হয়েছে সেগুলাকেও আমরা বলেছি যে সামনের অংশ যে আপনারা ডেভিয়েশন করেছেন সেটা আপনারা নিজেরাই সংশোধন করেন, আর যেগুলা চলমান প্রকল্প, চলমান ভবন, তাদেরকে আমরা কড়া হুঁশিয়ারি দিচ্ছি আপনারা রেকটিফাই করেন। আর যেগুলো আমরা নতুন ডিজাইন দেব, ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী সভাপতিত্বে যে মিটিং হয়েছে সেখানে একটা নির্দেশনা আসছে, রাজুকে এটা কার্যকর হয়েছে যে আমরা একটা যখন ডিজাইন দেব তখন আমরা একটা অঙ্গীকারনামা নেব যে আমাদের ডিজাইন যদি আপনি ব্যত্যয় করেন আপনাকে আমরা ইলেকট্রিসিটি সংযোগ দেব না, আপনাকে আমরা পানির সংযোগ দেব না, মানে ইউটিলিটি কিছু পাবে না, কিছু পাবে না। এটা আমরা বাধ্যতামূলক করব, কারণ আইন আপনাকে মানতে হবে, না হলে শহরে বসবাস করা যাবে না। এই যে আবারও যদি আবাসনে ফিরে যেতে চাই, নতুন মানে কি চিন্তা করছেন আপনারা আবাসনে? নতুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভূমি নষ্ট না করে উনি প্লটের উপর জোর দিয়েছেন। উনি নিম্ন আয়ের লোকদেরকে আবাসিক সুবিধা দেওয়ার জন্য উনি বলেছেন যে তোমাদের যদি জমি থাকে তোমরা পাবলিকের সাথে কন্ট্রাক্ট করে, বিনিয়োগকারীদের সাথে কন্ট্রাক্ট করে তোমরা ভবন করে সেখানে নিম্ন আয়, মধ্য আয় এবং উচ্চ আয়ের 3 শ্রেণীর তোমরা প্লট করে মাল্টিপারপাস ভবন করে তোমরা সেগুলা একটু সহনশীল পর্যায়ে বিক্রি করো। এটা আমরা নাগরিকদেরকে এই সুবিধাটা দেওয়ার জন্য আমরা উৎসাহিত করব। পাশাপাশি ব্যাপক জনগোষ্ঠীকে আমরা, আপনি জানেন কর্ণফুলীর ওই পারে আমাদের কিছু জায়গা আছে, সেখানে আমরা একটা নিম্ন আয়ের লোকদের জন্য একটা মার্কেট করতে যাচ্ছি, যেটার কার্যক্রম আমরা হাতে নিয়েছি।
300 দোকান আমরা সেখানে করব সেমিপাক্কা। সেখানে অলরেডি ওইটা বেদখল হয়ে সেখানে মাছ, তরি, তরকারি, বাজেমাল এগুলার বিশাল একটা ব্যবস্থাপনা আছে। সেটাকে আমরা উন্নয়ন কর্তৃপক্ষ সেমিপাক্কা ভবন করে আমি তাদের মাধ্যমে হস্তান্তর করব। সবশেষ যদি আমি জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা একটা মাস্টার প্ল্যান করছেন, এখনো সেটার কাজ শেষ হয়নি, এটা কতদিন লাগতে পারে এই মাস্টার প্ল্যান? আমরা ডিসেম্বরের মধ্যে শেষ করব। আজকে ঢাকা থেকে আমাদের একটা টিম আসছে, যা আমরা গণশুনানির কাজ আরম্ভ করব আগামী 2 তারিখ থেকে। আমরা 1 তারিখে আপনাদের মিডিয়া কর্মীদেরকে ডাকাবো। আমরা কেমন চট্টগ্রাম চাই, আমাদের থিম কি, আমরা এই মাস্টার প্ল্যানের মাধ্যমে নাগরিকদের কি কি বার্তা দিতে চাই। শহরে আমরা প্রপোজাল করেছি যারা শিক্ষা প্রতিষ্ঠান শহরের বাইরে করতে হবে, হসপিটাল শহরের বাইরে করতে হবে, এবং আমরা এই শহরের প্রবেশদ্বারের যে উপজেলাগুলা সেখানে আমরা ছোট শহর করে আমরা জনগণের চাপ কমানোর জন্য একটা পরিকল্পনা হাতে নিয়েছি। প্রথম আপনাদের সাথে আমাদের এই কার্যক্রম আরম্ভ হবে। 2 মাস ব্যাপী আমাদের এই গণশুনানি চলমান থাকবে। আমরা সকলের কথা শুনব, বুদ্ধিজীবীর কথা শুনব, নগরবিদদের কথা শুনব, শ্রেণী পেশার মানুষের কথা শুনব। সংযোজন বিয়োজন করে আমরা চাই আগামী অন্তত 20-30 বছরের জন্য একটা সুন্দর নান্দনিক একটা চট্টগ্রাম, যেটা আপনি ছাত্র অবস্থায় দেখেছেন। এখানের পাহাড়, এখানের সমতল, এখানে আঁকাবাঁকা কর্ণফুলির যে মোহনা, সবুজ পানি, পাহাড়ে কোকিলের কুহুকু ডাক, আপনার বঙ্গোপসাগরের ফরেনশিপের হুইসেল, আমরা সেই মানে অবস্থায় সবকিছু সংরক্ষণ করেই এই শহরকে নান্দনিক করার একটা পরিকল্পনা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।